হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা চলে এসেছি সেমেস্টার 5-এর রিসার্চ মেথোডোলজি পেপারের ইউনিট 4। রিসার্চ মেথোডোলজি পেপারের ইউনিট 4-এ আমরা শিখব রিসার্চ মেটেরিয়ালস কী আর কীভাবে এই রিসার্চ মেটেরিয়ালসগুলোকে আমরা নিজেদের কাজে লাগাই, অ্যান্ড মেথডস বলে একটা কনসেপ্ট যেটি এখানে রয়েছে, রিসার্চ মেটেরিয়ালস অ্যান্ড মেথডস। তো ফার্স্টে আমরা জেনে নিই হোয়াট ইজ রিসার্চ মেটেরিয়ালস। রিসার্চ মেটেরিয়ালস হচ্ছে সেইগুলো যেগুলো গবেষণার কাজে প্রয়োজন হয়। আমাদের গবেষণার কাজে প্রয়োজনীয় প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি উপকরণ, প্রত্যেকটি ইনফরমেশন বা জানকারি, এই সবই রিসার্চ মেথডোলজি হিসেবে আলোচিত হবে। তাকে আমরা বলবো রিসার্চ মেথডোলজি। আর রিসার্চ মেথড কি? যে যে কৌশলগুলো আমরা রিসার্চ করার জন্য কাজে লাগাবো সেই সমস্ত কৌশলগুলোকে আমরা বলবো রিসার্চ মেথডোলজি। যেমন পরিসংখ্যান গ্রহণ করা, পরীক্ষা নিরীক্ষা করা, তথ্য বিশ্লেষণ করা প্রভৃতি ক্ষেত্রে যে কৌশল কাজে লাগাবো তাকে রিসার্চ মেথডোলজি বলা হবে। তো আমাদের এই চ্যাপ্টারে যে অংশটাকে আমরা মূল গুরুত্ব দেব সেই মূল অংশটা হচ্ছে রিসার্চ মেটেরিয়ালস বলতে কী বুঝি এবং কী কী রিসার্চ মেটেরিয়ালস হয়। তো আমরা দেখি রিসার্চ মেটেরিয়ালস কী। তাহলে যে যে উপকরণ সমূহ গবেষণার কাজে লাগে তা যে রিসার্চ মেটেরিয়ালস হয়, এই রিসার্চ মেটেরিয়ালসকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলা হয় প্রাথমিক পর্যায়ের রিসার্চ মেটেরিয়ালস বা প্রাইমারি স্টেজ, দ্বিতীয়কে বলা হয় ইন্টারমিডিয়েট স্টেজ বা মধ্যবর্তী পর্যায়ের রিসার্চ মেটেরিয়ালস, তৃতীয়টাকে বলা হয় ফাইনাল স্টেজ বা অন্তিম পর্যায়ের রিসার্চ মেটেরিয়ালস। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য ইনিশিয়াল স্টেজ অর দ্য প্রাইমারি স্টেজ, অ্যান্ড দ্য research ingredients or the research materials are the below: topic selections, problem identification and defining the problems, literature review, hypothesis formation, research methodology, determination. তাহলে আমরা প্রাথমিক ধাপে কী কী রিসার্চের পার্ট আছে সেগুলোর আলোচনাতে আসি। প্রাথমিক ধাপে প্রথম হচ্ছে টপিক সিলেকশন। আমরা আগে যে কভার করিয়েছি রিসার্চ ডিজাইন, রিসার্চ প্রবলেম, এক্ষেত্রে টপিক সিলেকশন বিষয়টা বারবার আমাদের ঠিক হয়ে গেছে। একটা রিসার্চ করতে গেলে কাকে সিলেক্ট করবো, কোন টপিক নিয়ে কাজ করবো, সেটা অবশ্যই একটা রিসার্চের উপকরণ। কারণ কোন টপিক সহজে কাজ করা যায়, কোন টপিক কম ঝুঁকি সম্পূর্ণ, কোন টপিকে গুরুত্ব বেশি, সেগুলো। দ্বিতীয়, প্রবলেম আইডেন্টিফিকেশান অ্যান্ড ডিফাইনিং দ্য প্রবলেমস, অর্থাৎ গবেষণার বিষয় নির্বাচনের পর তার মধ্যে আরও কিছু বিষয় থাকে যেগুলো সমস্যা চিহ্নিত হয়, সেই সমস্যাগুলোকে বের করা এবং সেগুলো সমাধান করা। থার্ড, লিটারেচার রিভিউ। এটা নিয়ে বারবার বলা হয়ে গেছে যে বিভিন্ন জার্নাল, ম্যাগাজিন, ই জার্নালস, পুস্তক, এইগুলো পড়ার মাধ্যমে যে বিষয়ে আমরা গবেষণা করতে চাই সে সম্পর্কিত আলোচনাকে লিটারেচার রিভিউ আমরা বলে থাকি। হাইপোথেসিস ফরমেশন মানে পূর্বানুমান বা কল্পনা তৈরি। আমরা সবসময় তো কোনো বিষয় সম্পর্কে একটা কল্পনা তৈরি করে নিই, সেই কল্পনাটাকে বাস্তবায়নের চেষ্টা করি। হাইপোথেসিস টেস্টিং হচ্ছে অনেকটা তেমনই। যেমন ধরো, স্যার আইজ্যাক নিউটন যখন দেখলেন গাছ থেকে আপেলটা পড়ছে, উনি ভাবলেন নিশ্চয়ই পৃথিবীর কোনো একটা ফ্যাক্টর বা আকর্ষণ বল রয়েছে যার জন্য পৃথিবীর দিকে আপেল পড়ে। উনি তার উপর ভিত্তি করেই কিন্তু তার পরবর্তী গবেষণাটা চালিয়ে নিতে পেরেছিলেন। তো একটা অনুমান বা হাইপোথেসিস দরকার, সেই বিষয়টাকে আমরা বলি হাইপোথেসিস টেস্টিং। তো হাইপোথেসিস ফরমেশন, কী অনুমান করছি সেই অনুযায়ী কাজটা এগোবো, সেটা দরকার। নেক্সট, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ গবেষণা পদ্ধতি নির্ণয় করা হলো গবেষণা প্রক্রিয়ার অন্যতম বিষয়। মানে সঠিক গবেষণা পদ্ধতি নির্ধারণ করা যদি না হয় তাহলে কিন্তু লক্ষ্যে সঠিকভাবে পৌঁছানো যাবে না। অর্থাৎ আমি ধরো জনসংখ্যা বিষয়ক যদি কোনো বিষয়ে আলোচনা করি, কোনো পেপার তৈরি করি, সেখানে যদি জনসংখ্যার তথ্যগুলোকে না দিয়ে আমরা অন্যান্য বিষয়, ভূমি ব্যবহার, কৃষিজমি প্রত্যেকটির প্রাধান্য গুরুত্ব দিলাম, জনসংখ্যা তথ্যকে আনুমানিকভাবে দেখালাম, তাহলে যেমন সেটা যথার্থ হয় না, তাকে এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু অ্যানালাইসিস করা দরকার। এখানেও তাই, যথার্থ তথ্য, যথার্থ মেথড ব্যবহার করা হবে। কী কী মেথড? এই মেথড বিষয়টা তো আলাদা করেও আছে। এই মেথডে আমরা অন্তর্গত কী কী করতে পারি যে রিসার্চ মেথোডোলজি, এই অন্তর্গত করতে পারি ডেটা কালেকশন, ইনফরমেশন গ্যাদারিং, স্ট্যাটিস্টিক্যাল প্ল্যানিং, বিভিন্ন রকম পরিসংখ্যান পদ্ধতি করা, প্রসেসিং মেথড, জিআইএসের মাধ্যমে করব না হাতে কলমে করব, কীভাবে অ্যানালাইসিস করব তার মেথড, এই সমস্ত হচ্ছে গবেষণাটাকে শক্তিশালী করে তোলে।
তার মেথোডোলজি মানে নির্ণয় করার মাধ্যমে। মধ্যবর্তী পর্যায়ে আমরা চলে আসি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ উপকরণের। তাতে আসে প্রাইমারি ডেটা কালেকশন। প্রাইমারি ডেটা অনেকভাবে কালেকশন করা হয় এবং ডেটা কালেকশনও অনেকভাবে হয়। প্রাইমারি ডেটা কি? প্রাইমারি ডেটা হচ্ছে সেই সমস্ত ডেটা যে ডেটাগুলোকে আমাদের নিজ হাতে তৈরি করতে হয়। এর আগে কখনো যে ডেটা ছিল না, আমি ফিল্ড ভিজিট করে মৌলিক ডেটা তৈরি করেছি, তাকে প্রাইমারি ডেটা বলে। কেমন হতে পারে? আমি সেই ফিল্ড ভিজিট করে ফিল্ডের বিভিন্ন অংশ অবজারভেশনের মাধ্যমে, ধরো যদি কোনো নদী উপত্যকা হয় সেগুলো অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারি, মানুষকে জিজ্ঞাসা করার মাধ্যমে, সেটা ফোনে ইন্টারভিউ, ভিডিও কনফারেন্স ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ, গিয়ে ইন্টারভিউ বিভিন্নভাবে হতে পারে। থ্রু কোয়েশ্চেনিয়ার, একটা প্রশ্নের তালিকা তৈরি করেছি, সেটা ওদেরকে দিয়ে ফিল আপ করেছি। থ্রু শিডিউল্ড, আমি একটা তালিকা করেছি, সেটাকে আমি নিজের অভিজ্ঞতা অনুযায়ী ফিল আপ করেছি। বা এই সম্পর্কিত যা যা বিষয় আগে জানা ছিল সেগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে নতুন একটা ইনফরমেশন কালেক্ট করলাম, যেটা হচ্ছে সম্পূর্ণ স্বকীয়, তাকে বলা হয় প্রাইমারি ডেটা কালেকশন। এগুলোকে আমরা ডেটা কালেকশন মেথড বলতে পারি। দ্বিতীয়, সিলেকশন অফ স্যাম্পলিং মেথড। স্যাম্পলিং মেথড সিলেকশনের মাধ্যমে। স্যাম্পলিং মেথডটা কি? স্যাম্পলিং মেথডটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের জেনে রাখা উচিত। বিভিন্ন ধরনের স্যাম্পলিং হয়, যেমন সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং। ধরো তুমি একটা জায়গার অ্যাডাল্ট লিটারেসি রেট জানতে চাইছো, আরও স্পেসিফিক করি, তুমি কোনো একটা গ্রামের ফিমেল অ্যাডাল্ট লিটারেসি রেট জানতে চাইছো। তো আমি এই গ্রামে যদি বাচ্চারা শিক্ষিত কিনা জিজ্ঞাসা করি, বা তাদের বাড়িতেই সার্ভে করে চলে আসি, বা বেশিরভাগ বাড়ি যাদের সার্ভে করলাম সে বাড়ির বাচ্চারা সবাই 18-র কম, তাহলে কি আমার এই সার্ভে বা রিসার্চ যুক্তিযুক্ত হবে? হবে না। আমাকে দেখতে হবে যে ধরনের বাড়িগুলো সার্ভে করব, বা যে ধরনের বাড়ির সার্ভেগুলোকে আমি পরবর্তীকালে সার্ভে হিসাবে গণ্য করব, হয়তো একাধিক বাড়ি করছি, 100টা বাড়ি করলাম, তার মধ্যে 60টা বাড়িতে অ্যাডাল্ট ফিমেল ছিল, যারা পড়াশোনা অ্যাডাল্ট ফিমেল ছিল, সেই বাড়িগুলোকে আমরা দেখাবো। তার মধ্যে কটা বাড়ির কটা ফিমেল পড়াশোনা করছে, কটা করছে না, সেটা আসবে আমার আলোচনায়। দিস ইজ দ্য অ্যাকিউরেট প্রপার সার্ভে সিস্টেম। তো এই সিস্টেমটার মাধ্যমে আমরা স্যাম্পলিং করতে পারি। স্যাম্পল হিসেবে কাকে নিলাম না? মোর দ্যান 18 ফিমেল, এদেরকে স্যাম্পল হিসেবে নিলাম, এটাকে বলে স্যাম্পলিং। বা ধরো তুমি একটা গ্রামে স্যাম্পলিং করছো, তোমাদের এই আলোচনাটা আগেও করেছিলাম, স্যাম্পল তোমরা আলোচনা করে শিখেই গেছো আগে। সেই গ্রামের আমি কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি আছে, আমি শুধু কাঁচা বাড়িগুলোকেই স্যাম্পল করে চলে এলাম, পাকা বাড়ি নিলাম না, তাহলে তো হবে না। এক্ষেত্রে আমি র্যান্ডাম স্যাম্পল করতে পারবো না, আমাকে স্ট্র্যাটিফাইড করতে হবে, কাঁচা বাড়ি পাকা বাড়ি ইকুয়েশন করে ব্যালেন্স করে নিতে হবে, যাতে গ্রামের সিনারিওটা বোঝা যায়, ইকোনমিক অবস্থাটা। সেটাকে বলা হয় ডিটারমিনেশন অফ স্যাম্পলিং। আর পরবর্তী হচ্ছে সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটা বা গৌণ তথ্য সংগ্রহগুলো কী কী? ধরো WHO, ইউনেস্কো, FAO বা সেন্সাস অফ ইন্ডিয়া, IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এরা যে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে সেইগুলো কালেক্ট করে আমি কাজ করছি, তাকে বলা সেকেন্ডারি ডেটা। ধরো কলকাতার শেষ 10 বছরের তাপমাত্রার পরিবর্তন, বৃষ্টিপাতের চরিত্রের পরিবর্তন রিসার্চ করতে চাইলে আমি নিশ্চয়ই 10 বছর আরও আগামী অপেক্ষা করব না ডেটাগুলো কালেক্ট করার জন্য। আমি আলিপুর আবহাওয়া দপ্তর থেকেই মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে তথ্য আনবো, তার উপর কাজ করব। অনেকটা তেমনই কী বলে সেকেন্ডারি ডেটা, যে তথ্য আমি গ্রহণ করিনি, পূর্বে গৃহীত তথ্য নিয়ে কাজ করছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডেটা হয়, যেমন সার্ভে অফ ইন্ডিয়া থেকে পাই আমরা বিভিন্ন ইকোনমিক্যাল সার্ভে ডেটা হয়, এগ্রিকালচারাল ডেটা হয়, মিনারেলসের ডেটা হয়, ইন্ডাস্ট্রি বেসড ডেটা হয়, যেটা কেন্দ্রীয় রাজ্য বিভিন্ন ক্ষেত্রে তথ্য হয়, সেগুলো নিয়ে কাজ করা, বিভিন্ন রেকর্ড বুকস নিয়ে কাজ করা। এই হচ্ছে এই অংশের কাজ। ফাইনাল স্টেজ, আমরা রিসার্চের প্রিফিল্ড আর ফিল্ড সিচুয়েশনে যেই কাজগুলো করব, তার উপর ভিত্তি করে আমরা আসবো অন্তিম পর্যায়ে। অন্তিম পর্যায়ে মানে যে পর্যায়ে আমার ডেটা কালেকশন ডান, আমি বিভিন্ন মেথডগুলোর মাধ্যমে ডেটা কালেকশন করেছি, এবার বিভিন্ন মেথডের মাধ্যমে ডেটা প্রসেসিং করব। এখানে কালেকশন মেথড কাজ করলে বা মেথড অফ প্রসেসিং হবে মেথড অফ প্রসেসিং, কী মেথড অফ প্রসেসিং হতে পারে? স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস,
এবং পার্টিকুলার কোন কোন অ্যানালাইসিস করলে ভালো হবে। 2 GIS রিমোট সেন্সিং টেকনোলজিক্যাল অ্যানালাইসিস। তার analysis of the topic by field observationের মাধ্যমে টপিক অ্যানালাইসিস। এই একাধিকভাবে ডেটা আমরা অ্যানালাইসিস করতে পারি এবং সেই অ্যানালাইসিস করার মাধ্যমে আমাদের অনেকগুলো কাজ থাকে। প্রত্যেকটা কাজকে 8টা বা 10টা 6টা বা 4টে হোয়াট এভার কতগুলো চ্যাপ্টারাইজেশন করতে হয়। ধরো চ্যাপ্টার 1 বেসিক ইনফরমেশান, চ্যাপ্টার 2 সেই অংশের ফিজিক্যাল সেট আপ, চ্যাপ্টার 2 সেই অংশে ইকোনমিক্যাল সেট আপ বা যা যা দেখাতে চাইছি পুরো কাজটাই কতগুলো খণ্ডে খণ্ডে ভাগ করতে হয়। যেভাবে একটা বই হয় সেভাবেই ছোটো ছোটো কতগুলো খণ্ডে খণ্ডে ভাগ করতে হয়, যেটাকে ধীরে 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 এক একটা করে আমাদের খণ্ডগুলোকে কমপ্লিট করতে হয়। এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রসেস আমরা ইউজ করবো, মেথডস আমরা ইউজ করব। কোথাও স্ট্যাটিস্টিক্যাল, কোথাও জিএস প্রসেসিং, কোথাও ম্যাপিং, কোথাও আমরা বিবরণ লিখব। এই বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদের কাজটা সম্পূর্ণ হবে, তাকে বলে ডেটা প্রসেসিং। তারপর কিছু ক্ষেত্রে ডেটা প্রসেসিংয়ের সাথে ডেটা অ্যানালাইসিস থাকে। আচ্ছা, আরও একটা কথা বলি, মেথড অফ প্রসেসিংয়ের মধ্যে আরও একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ল্যাব টেস্ট। বিভিন্ন বিষয় ধরো সয়েল টেস্টিং, ওয়াটার টেস্টিং, এগুলোর ক্ষেত্রে ল্যাব টেস্ট রিপোর্টও কাজে লাগে। তো সেই ক্ষেত্রে ল্যাব টেস্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো ল্যাব টেস্ট আসে। তো এই বিষয়গুলোকে আমাদের পরবর্তীকালে কাজ থাকে চ্যাপ্টারাইজেশন করে অ্যানালাইসিস করা। প্রসেসিংয়ের মধ্যে তো এই বিষয়গুলো হলো, আমি একটা এক্সকিউজ করো আমাকে, প্রসেসিংয়ের মধ্যে এই বিষয়গুলো হবে। চ্যাপ্টারাইজেশন হবে অ্যানালাইসিস পার্টটাতে, অধ্যয়ন করে পরপর কতগুলো খণ্ডে পুরো বিষয়টাকে দেখানো হচ্ছে চ্যাপ্টারাইজেশনের কাজ, যেটা ডেটা অ্যানালাইসিসে হয়। তার উপর ভিত্তি করে একজন রিসার্চারকে রিপোর্ট রাইটিং করতে হয়, মানে কিছু লেখা থাকবে। আমরা যেরকম পেপারে লেখা পড়ি সেরকম কিছু রিপোর্ট রাইটিং থাকে, জার্নালগুলো যেমন রাইটিং থাকে তেমন রাইটিং, অর্থাৎ যা যা দেখলাম বুঝলাম সেটাকে লেখা এবং সাপোর্টিভ ড্রয়িং, সাপোর্টিভ ক্যালকুলেশন, সাপোর্টিভ ম্যাপসগুলো প্রোভাইড করা। জিওগ্রাফিক্যাল কাজ মোটামুটি এই রকমভাবেই হয়ে থাকে, সাপোর্টিভ ইনফরমেশনগুলো প্রোভাইড করার মাধ্যমে পরপর আসা। যেমন এটাকে দেখলেই বুঝতে পারবো, এখানে যদি সাপোর্টিভ রিপোর্ট রাইটিং রয়েছে, এখানে দেখো সাপোর্টিভ ম্যাপস রয়েছে, ম্যাপগুলোকে আমরা দেখিয়েছি, টেবিলের মাধ্যমে ইনফরমেশান দেওয়া হয়েছে। তো এই সব কিছুই একটা পেপার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেমন থাকে, এইভাবেই তো কতগুলো কাজ একত্রিত করলে হয় একটা এন্টায়ার রিসার্চ। সেক্ষেত্রে এই সবগুলোকে আমাদের দেখাতে হয়। আশা করি বা বুঝতে পারছি তোমাদের। তো এই অংশটা হয়ে যাওয়ার পর একদম সবশেষে আসে, আমি যা যা কাজ করলাম সব কাজে সব কিছু আমি নিজে করলাম তা নয়। আমি কিছু রেফারেন্স নিয়েছি, কিছু সেকেন্ডারি ডেটা নিয়েছি, কিছু লোকের বক্তব্যকে কোট করেছি, কিছু বক্তব্যকে শুধু কাজে লাগিয়েছি। এই সব কিছুই আমি আমার শেষে কৃতজ্ঞতা হিসাবে দেখাবো। এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স অ্যান্ড বিপ্লিওগ্রাফি। সেটা কিন্তু আমাকে অবশ্যই দিতে হয়, রেফারেন্স, অ্যাপেন্ডিক্স অ্যান্ড বিপ্লিওগ্রাফি। এই অংশে তোমরা সেটা দেখতে পাবে, আমরা এখানে এই অংশটা দেখিয়েছি। তো এই অংশে মোটামুটি এই আলোচনাটাই করা গেল যে রিসার্চ মেটেরিয়ালস বলতে কী বুঝি। রিসার্চ মেটেরিয়াল আলোচনা করতে গেলে মেটেরিয়ালসের মেথডকে একত্রেই বলা ভালো। মেটেরিয়ালসগুলোকে কতগুলো পর্যায়ে আলোচনা করেছি, কেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মেটেরিয়ালসগুলো কাজে লাগে। প্রাথমিক পর্যায়ে যা যা কাজে লাগে, টপিক সিলেকশন করা ইত্যাদি বিষয়গুলো, ইন্টারমিডিয়েট পর্যায়ে আলাদা এবং ফাইনাল স্টেজে আলাদা। তো এটাকে কতগুলো ক্যাটাগরাইজ করা হলো। এবং কী কী মেথডস বললে আমরা ওই ডেটা কালেকশন মেথড, ডেটা প্রসেসিং মেথডস বলে দুটো মেথডস আলাদা করতে পারি। এটা আমার কনসেপ্ট মতন আমি তোমাদের করিয়ে দিলাম। যদি বলা হয় রিসার্চ মেথডসগুলো কেমন হতে পারে, ডেটা কালেকশন মেথড, ডেটা প্রসেসিং মেথড। এবার কয়েকটা এক্সাম্পল দিয়ে আমাদের এক্ষেত্রে বলতে হবে। একদমই তাই, রিসার্চ মেটেরিয়ালসের 3টে স্টেজ, প্রাইমারি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ, ফাইনাল স্টেজও অবশ্যই কতগুলো এক্সাম্পল দিয়ে বলবো। যে কোনো একটা এক্সাম্পল, কোনো নদীর কথা বলতে পারো, কোনো পাহাড় পর্বত সমভূমি মালভূমি, কোনো শহর অঞ্চলের কথা বলতে পারো। যে কোনো রিসার্চ টপিককে তুমি তুলে ধরে তার এক্সাম্পল বলবে। এই হচ্ছে এই অংশের প্রাথমিক কাজ। তো এখান থেকে প্রশ্ন বললে এই প্রশ্নটাই হবে, ডিসকাস দ্য ডিফারেন্ট মেটেরিয়ালস অফ রিসার্চ or mention the different method of data collection or method of data processing। এই হলো হচ্ছে বেসিক ইনফরমেশন। হ্যাঁ, একটা জিনিস আসতে পারে,
রিসার্চ কোয়েশ্চেনিয়ার শিডিউল্ড আর রিসার্চ শিডিউল্ডের মধ্যে পার্থক্য কী দেখো। কোয়েশ্চেনিয়ার আর শিডিউল্ড, শিডিউল্ড হচ্ছে যে তালিকাটা এক্সপার্ট বা আমরা একটা লিস্ট করা থাকে সেটাকে ফিল আপ করি সেই জায়গা সম্পর্কে ইনফরমেশান, এটা হচ্ছে শিডিউল্ড, যার ফলে দক্ষতা অনেক বেশিভাবে হয় ফিল আপের ক্ষেত্রে। আর কোয়েশ্চেনিয়ার হচ্ছে আমার কাছে কিছু প্রশ্ন তৈরি করা থাকে যেটা আমরা বিভিন্ন মানুষের থেকে ফিল আপ করাই, সেখানকার অভিজ্ঞ মানুষ, সেখানকার স্থানীয় মানুষ বা যে বিষয় নিয়ে আমরা কাজ করতে সেই বিষয় সম্পর্কে মানুষের যা ধারণা সেই ধারণাগত ফিল আপ। অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা অনেক বেশি কংক্রিট হয়, অনেক বেশি এক্সপার্ট ওয়াইজ হয়, এবং দ্বিতীয়টা বেশি সময় সাপেক্ষ না হলেও দ্বিতীয়টা অনেক বেশি মানে সমৃদ্ধ, অনেক বেশি ইনফরমেশান যুক্ত করতে হয়। প্রথম ক্ষেত্রে আমরা জাস্ট একটা লিস্ট তৈরি করি, সেটা মানুষের থেকে ফিল আপ করে নিই। এই হয় তালিকার আমার কোয়েশ্চেনিয়ারের মধ্যে পার্থক্য। এবং এই তালিকার মধ্যে প্রিফিল, ফিল, পোস্টফিল, কখন কী কাজটা করছি সব কিছু যুক্ত হতে পারে। কোয়েশ্চেনিয়ারে তা নয়, কোয়েশ্চেনিয়ারে শুধু ফিল্ডের কী কী প্রশ্ন করতে হবে সেটা গুরুত্ব পায়। আর আগে আমি রেফারেন্স বিবলিওগ্রাফির কথা বলেছিলাম, যেটা আমরা কোড আনকোড করে বা দেখাই, যেটাকে আমরা রেফারেন্স বলছি। বিবলিওগ্রাফি হচ্ছে যে বিষয়গুলো থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করেছি সেই বিষয়গুলোর নাম বা বইয়ের নাম মেনশন করাকে বিবলিওগ্রাফি বলি। তো আশা করি বিষয় সম্পর্কে সবার ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে, স্বচ্ছ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশ নিয়ে আমরা নেক্সট আবার ফিরবো ইউনিট 5-এ। থ্যাংক ইউ।